আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকায় অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। দর্শকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন দৈনিক সময়ের আলো পত্রিকার সম্পাদক জনাব রফিকুল ইসলাম রতন। আপনাকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি। শুরুতেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের লিড নিউজ, আত্মহত্যা বলে চালানোর নির্দেশ দিয়েছিলেন এক গডফাদার। এরপরে ভারতের লোকসভা নির্বাচন কেন্দ্রিক একটি খবর, দ্বিতীয় ধাপের ভোট যুদ্ধ আজ। আরেকটি খবর, এটি রাজধানীর মুগদাপাড়ায় ঘটেছে। হত্যার পর স্ত্রী লাশ পুড়িয়ে দেয় স্বামী। এরপরে আছে সমকাল, মন্ত্রী প্রতিমন্ত্রীর দ্বন্দ্ব শুরুতেই, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রিক একটি খবর। এরপরে ওসিকে রক্ষায় এসপির চিঠিতে তোলপাড়। আরেকটি খবর, অবৈধ সংযোগ, ভুয়া বিলে শত শত কোটি টাকার দুর্নীতি তিতাসে। সময়ের আলো পত্রিকা, তাদের লিড নিউজ, 117 একর কৃষি খামার বিনষ্টের আশঙ্কা। এরপর আছে আতঙ্ক উৎকণ্ঠায় পরিবার, ফেনীতে অজানা ভীতি। আরেকটি খবর, ওয়াসার 62% গ্রাহক হয়রানি ও দুর্নীতির শিকার, টিআইবির প্রতিবেদন। আমাদের সময়, কারাগারে আরেক জাহালম, ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে পিবিআইয়ের তদন্ত শুরু। আরেকটি খবর, প্রেম প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে হত্যা। এরপরে বাংলাদেশ প্রতিদিন, তাদের লিড নিউজ, রোহিঙ্গাদের নগরী টেকনাফ উখিয়া। গাজীপুরে দিন দুপুরেই কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা। আর একটি খবর, তাদের এটি তিতাসের উপরে একটি প্রতিবেদন, তিতাসের 22 খাতে দুর্নীতি চিহ্নিত করেছে দুদক। এরপরে আছে জয় দিন, তিতাসে দুর্নীতির মহোৎসব, 22 উৎস চিহ্নিত করে দুদকের প্রতিবেদন। ওয়াসার পানি ফোটাতে 332 কোটি টাকার গ্যাস অপচয়। নুসরাত হত্যায় সরাসরি জড়িত মনি গ্রেপ্তার। আমাদের হাতে সর্বশেষ পত্রিকা ইংরেজি দৈনিক তিতাস ডগস বাই ক্রাফটস। এরপর আছে আরেকটি খবর, প্রাইসি ওয়াটার বয়লিং। দর্শক, এই ছিল সংবাদ শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি আলোচনায়। জনাব রফিকুল ইসলাম রতন, আপনিও শুনলেন সংবাদ শিরোনামগুলো। আমরা যেভাবে শুরু করতে চাই সেটি ফেনীর নুসরাত জাহান রাফির যে হত্যাকাণ্ড, এইটি দিয়ে শুরু করতে চাই এবং আপনার পত্রিকা আপনি যেভাবে খবরটি উপস্থাপন করেছেন আজকে, সেটি যে তার পরিবার আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছে, একই সাথে ফেনীতে একটা অজানা ভীতি কাজ করছে। তো আপনি এই ঘটনাটি নিশ্চয়ই আপনি পড়েছেন, আপনার সম্পাদনায় সেটি প্রকাশ পেয়েছে। কিভাবে এই ঘটনাটি বিশ্লেষণ করবেন? জি, আপনাকে ধন্যবাদ, আরটিপিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি এই নুসরাত রাফির যে কটি হেডিং আপনি পড়লেন, তার মধ্যে দেখবেন যে এসপির চিঠি নিয়ে তোলপাড়, প্রভাব সৃষ্টি করতে চেয়েছিল একজন গডফাদার, সব কিছুই কিন্তু এই ফেনী সোনাগাজীতে বর্তমান আছে এবং ছিল। ঘটনার সূত্রপাতটা হয়েছে কিন্তু প্রশাসনের গাফিলতির মধ্য দিয়ে। রাফিকে যখন যৌন নির্যাতনের শিকার হয়েছে, রাফি যখন ওই মাদ্রাসার শিক্ষক সিরাজ দ্বারা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, যে সিরাজ সাহেবের ঘটনার পরেই কিন্তু এলাকাবাসী এবং ওই মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবাদ করেছিল। এই মাদ্রাসা গভর্নিং বডির সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছিল, কিন্তু তারা কিন্তু কোনো অ্যাকশনে যায়নি। হ্যাঁ, তারা এটা দেখা যাবে। এবং ওসি দেখেন, এই মেয়েটাকে ডেকে নিয়ে সে ওসি তার ক্ষমতা বহির্ভূতভাবে তাকে ভিডিও রেকর্ডিং করেছে এবং সেটা আবার ইউটিউবে ছেড়েও দিয়েছে, যার এখতিয়ার কোনো ওসির নাই, যে জন্য ওসির বিরুদ্ধে তদন্ত হচ্ছে, ওসিকে প্রত্যাহার করেছে সেখান থেকে। ওসি সেখানে একজন ক্ষমতাশীল, দেখেন স্থানীয় একজন কাউন্সিলর এবং আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সে গ্রেপ্তার হয়েছে, সে ঘটনার সঙ্গে যুক্ত। এখানকার এডিসির কাছে কমপ্লেন করেছিল, এডিসি কোনো অ্যাকশনে যায় নাই। সেখানে পৌরসভার চেয়ারম্যানের কাছে কমপ্লেন করেছিল, তারা কোনো অ্যাকশনে যায় নাই।
সুতরাং যেহেতু এতগুলো ক্ষমতাসীন ব্যক্তিবর্গ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, কিছু পলাতক আসছে, কিছু গ্রেপ্তার হয়েছে, অবভিয়াসলি তার পরিবারটা এখন আতঙ্কের মধ্যে আছে যে আদৌ কি বিচার হবে, বিচার না হলে তারা কিভাবে থাকবে। কারণ এরা যত প্রভাবশালী মহল আছে, প্রশাসন থেকে শুরু করে পলিটিক্যাল পার্সন থেকে সবাই ঘটনার সঙ্গে যুক্ত এবং সবই তো রাফি পরিবারের বিরুদ্ধেই যায়। সঙ্গত কারণেই এখন পর্যন্ত যেহেতু বিচার হয়নি এবং একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ এদের এখন নানান দিক থেকে যেমন এদের পক্ষেও লোক যাচ্ছে, এদের সঙ্গে দেখা করছে, ঠিক আবার এদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এই মামলা উঠিয়ে নেওয়ার জন্য, বাড়াবাড়ি কম করার জন্য। সে কারণে তাদের মুখের বক্তব্য, তাদের পরিবারের বক্তব্য যে তাদের আতঙ্ক কাটছে না, যে আদৌ কি বিচার হবে, আদৌ কি আমরা পরিবার শান্তিমূলক থাকতে পারবো, অথবা এই ঘটনা যখন থেমে যাবে তখন আমাদের কি হবে। এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের যে পরিচালনা কমিটি রয়েছে, এই মাদ্রাসা পরিচালনা কমিটি রয়েছে, স্থানীয় প্রশাসন এবং একই সাথে পুলিশ প্রশাসন এবং স্থানীয়, আমরা যদি একেবারে দলের কথা উল্লেখ করেই বলি যে স্থানীয় আওয়ামী লীগের যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, একটি এলাকার মানুষের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এরা কিন্তু দায়িত্ব যাদের, আপনি যথার্থই বলেছেন, তারা যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয় তাহলে সেই এলাকার মানুষের নিরাপত্তা এবং জীবন মালের নিরাপত্তা এবং তাদের স্বাভাবিক জীবনযাপনের যে সুযোগটি আসলে কতটুকু আছে। হ্যাঁ, এটাই বলতে চাই যে এই যৌন হয়রানিটাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা পর্যন্ত কিন্তু গড়িয়েছে এবং এটাকে তারা যখন বুঝতে পেরেছে যে এটাকে মেরে ফেললে কিছুই হবে না, আমরা সব ম্যানেজ করতে পারবো। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে 164 হয়েছে, দুজন দিয়েছে, আজকেও একজন 164 করেছে, আমাদের পত্রিকা তো আছে, সময়ের আলোতেও, যে তারা 13 জনে মিলে এটা প্ল্যান করেছে যে তাকে হত্যা করবে এবং কে ওসি ম্যানেজ করবে, কে প্রশাসন ম্যানেজ করবে, কে সাংবাদিক ম্যানেজ করবে, দায়িত্ব ভাগ করে নিয়েছে। এবং আপনি দেখেছেন ইতিমধ্যেই যে এই অধ্যক্ষর স্ত্রী কিন্তু ব্যাংক থেকে 18 লক্ষ, অধ্যক্ষ গ্রেপ্তার হওয়ার পরে এক সময় 18 লক্ষ টাকা উঠিয়েছে এবং এই টাকা কিন্তু বিলি বন্টন হয়েছে এদেরকে ম্যানেজ করার জন্য। তো সুতরাং যারা কোটি কোটি টাকা বিতরণ করতে পারে, লাখ লাখ টাকা বিতরণ করতে পারে এবং প্রভাবশালী মহল যাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করে, সে পরিবারটি কি অসহায় না? সেই পরিবারটা আতঙ্কের মধ্যে থাকেই তো স্বাভাবিক। এবং আরেকটি ব্যাপার হলো যে আপনি যে টাকা উত্তোলনের কথা বললেন, সেই টাকা নিশ্চয়ই আমরা অনুমান করতে পারি যে এটি এই যারা এই কাজে সহযোগিতা করেছে তাদের মধ্যে বন্টন হয়েছে। এবং আরেকটি জায়গায় বন্টন হতে পারে, সেটি হলো অপরাধ ঘটার একদিন কিংবা 2 দিন পরে কতিপয় লোক এই সিরাজউদ্দৌলার মুক্তির দাবিতে মিছিল করেছে, ব্যানার নিয়ে মিছিল, এই যে যারা যে নুরুদ্দিন, যে সেটিও কিন্তু সেই স্থানীয় প্রশাসনের ছত্রছায়া কিংবা স্থানীয় প্রশাসন এটি যে জানে না সেটি বললে তো মানার কোনো সুযোগ নেই। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে স্থানীয় প্রশাসনগুলো আসলে জনগণের নিরাপত্তায় খুব একটি বেশি? আমরা এই ঘটনাটা যেভাবে বেরিয়ে আসছে তার থেকে আমরা এই ধারণাটা, চিত্রটা পরিষ্কারই হয় যে প্রশাসনের কাছ থেকে মানুষ যেভাবে প্রোটেকশন আশা করে, প্রশাসন ন্যায় বিচার আশা করে, সেটা তো এখানে পাইনি। আমি যদি একটু পেছনের দিকে যান, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইতিমধ্যে পত্রপত্রিকাগুলো এসছে যে এই অধ্যক্ষ কিন্তু এর আগেও 3বার 3টি মাদ্রাসার থেকে বিতাড়িত হয়েছে তার চারিত্রিক বিভিন্ন দোষের কারণে। এখানে এসে সে এই মাদ্রাসা স্থাপন করেছে, সে একটা সমবায় সমিতির নামে 1.5 কোটি টাকা লুট করেছে, তার নামে মামলা হয়েছে, সেই মামলায় তিনি জেলও কেটেছেন। এই মাদ্রাসা প্রিন্সিপালকে সাসপেন্ড হয় নাই জেল কাটার পরেও। এবং তিনি 20 লক্ষ টাকা দিয়ে জমি কিনেছেন, 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছেন, ব্যাংকে তার 20 লক্ষ টাকা নগদ জমা আছে। তো একদম মাদ্রাসা সুপার কত টাকা বেতন পান, এত টাকার উৎস কোথায়? এই বিষয়গুলো কিন্তু এখন প্রশ্নগুলো সামনে এসছে হয়তো বা এই ঘটনাটা, এই রাফির মৃত্যুর মধ্য দিয়ে। কিন্তু এই মৃত্যু যদি না হতো তাহলে কি এরা পার পেয়ে যেত না স্থানীয় প্রশাসন বা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ছত্রছায়ায়? তাহলে এখানে আমাদের প্রশাসন যারা ওয়াচডগ হিসেবে কাজ করছেন, যারা আমাদের আইনের রক্ষা কর্মকর্তা হিসেবে যারা সরকার কর্তৃক নিয়োজিত আছেন, তাদের কাছ থেকে রাফির পরিবারটা কি প্রোটেকশনটা পেয়েছে? বা আমরা এটা এভাবে বলতে পারি কিনা যে আপনি এটা নিশ্চয়ই জানেন সময়ের আলো মতো একটি পত্রিকার সম্পাদক হিসাবে, যে এই ঘটনাটি যদি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ঘটনায় তার দৃষ্টি নিবদ্ধ না করতেন তাহলে তো এই নিশ্চয়ই আমরা বাংলাদেশের অন্যান্য ঘটনাগুলো যেভাবে সমাধান হয়েছে বা সমাধান হয়নি, এটি তো নিশ্চয়ই সেই দিকেই যেত। হ্যাঁ, এবং আপনি এই দিকে কিন্তু সর্বোচ্চ আদালত, হাইকোর্ট কিন্তু ইন্ডিকেশন করেছে যে রাফির ঘটনার জন্য মৃত্যু ঋতুদের মতো হারিয়ে না যায়।
তার অর্থ কি এই ধরনের ঘটনা কিন্তু ইতিপূর্বে ঘটেছে এবং কেউ মনে রাখে না, কিছুদিন চাঞ্চল্যের সৃষ্টি হয়, কিছু মিডিয়াতে আসে, কিছু টেলিভিশনে এগুলো মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হয়, টক শো হয়, মিছিল হয়, তারপরে আস্তে আস্তে কিন্তু হারিয়ে যায়। এখন ধরুন আমি দুটি ঘটনা যদি বলি, ঢাকাতে দুটো বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এখন কি কেউ মনে করছে? রাফির ঘটনার কাছে কিন্তু সেগুলো হারিয়ে গেছে। সুতরাং আমরা হারিয়ে যেতে না যায় সেজন্যই কিন্তু এই ঘটনাগুলোকে দ্রুত, যেমন প্রধানমন্ত্রীর কথা যেটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী একজন অত্যন্ত মানবিক গুণসম্পন্ন রাষ্ট্রনায়ক, তিনি এর থেকে ছোট ঘটনাও তিনি সরাসরি ইন্টারফেয়ার করেন, পত্রিকা দেখে ডেকে এনে তিনি সাহায্য দিচ্ছেন। সব কিছুতে প্রশ্ন দুটো, সব কিছুতে প্রধানমন্ত্রীকে করতে হবে কেন, এটা যেমন ঠিক, আবার প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করলে কোনো অ্যাকশন হয় না, এই কথাও ঠিক। প্রধানমন্ত্রী যেদিন অর্ডার দিলেন এবং পিবিআইকে যেদিন দায়িত্ব দিলেন, তারপর কিন্তু একের পর এক আসামি গ্রেপ্তার হওয়া শুরু করলো, অ্যাকশন শুরু হয়েছে, এবং অ্যাকশন শুরু হলো, এবং আমরা দেখলাম বেশ দ্রুততম সময়ের মধ্যেই, থ্যাঙ্কস টু এই তদন্তকারী সংস্থা, যে এত বড় একটা ঘটনা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু অধিকাংশ আসামি গ্রেপ্তার করতে পেরেছে। কিন্তু এর পেছনে যে প্রধানমন্ত্রীর এই নির্দেশটা না থাকতো, তাহলে কি হতো? এই অবস্থা আসতো কিনা, অথবা পিবিআইকে দায়িত্ব না দিয়ে যদি থানা পুলিশকে দায়িত্ব দিত, তাহলে কোন পর্যায়ে যেত যে থানা পুলিশ এই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত? এই প্রশ্ন তো একজন সাধারণ পাঠক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি করতেই পারি। আরেকটি খবর আসতে চাই, সেটিও অপরাধ কেন্দ্রিক। আজকে গাজীপুরে প্রেম নিবেদন করেছে, প্রত্যাখ্যান হয়েছে এবং কলেজ ছাত্রীকে হত্যা করা হয়েছে। দেখুন, এখানে আসার আগে আপনার সঙ্গে কথা বলছিলাম যে নৈতিকতাটা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, যে আজকে দেখেন আমাদের পত্রিকা আরেকটা আছে, একটা মন্দিরের পুরোহিত, এটি যশোরে একটা ঘটনা, সে একটা বাচ্চাকে চকলেট কিনে দেওয়ার নাম করে মন্দিরে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছে এবং সে গ্রেপ্তার হয়েছে। একটা ছেলে একটা মেয়ের প্রতি প্রেম নিবেদন করেছে, প্রেম প্রত্যাখ্যান করেছে, এবং এই নুসরাত রাফির হত্যার পিছনেও কিন্তু এরকম ঘটনা আছে। ঘটনাটি একই রকম, হ্যাঁ, নুরুদ্দিন এবং সাদাত সেলিমের সঙ্গে কিন্তু কম্পিটিশন ছিল, দুজনেই প্রেম নিবেদন করেছিল রাফির কাছে, রাফি দুজনকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং একদিকে হলো অধ্যক্ষের সঙ্গে তার মিসব্যবহার, তারা অধ্যক্ষের টাকা পেয়েছে, নিজেদের প্রতিহিংসা যে আমাকে মেয়েটা প্রেম প্রত্যাখ্যান করেছে। ঠিক গাজীপুরের ঘটনাটা দেখুন প্রায় একই রকম, যে মেয়েটা তার বান্ধবীর সঙ্গে হেঁটে আসছে, কবে না কবে প্রেম নিবেদন করেছিল, মেয়েটা পাত্তা দেয় নাই, সে সরাসরি একটি চাকু নিয়ে গিয়ে তার বুকে স্টেপ করেছে এবং স্পটেই সে মারা গেছে রক্তক্ষরণ হয়ে। নৈতিকতাটা আমি একটা জিনিস বলতেই চাই, যে আগে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা ছোটোবেলায় পড়েছি, আমাদের নীতি নৈতিকতার উপরে, আমাদের পোশাক পরিচ্ছদের উপরে, আমরা চুল কাটা, নখ কাটা পর্যন্ত আমাদের শেখানো হতো। হ্যাঁ, নীতি নৈতিকতার বিষয়টাকে এই পাঠ্যপুস্তক মুখস্থ করার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। এখন আমি জানি না যে ওই নৈতিকতা বিষয়টা কি একেবারে সব জায়গার থেকে উঠেই যাচ্ছে। সমস্ত জায়গায় নৈতিকতার একটা প্রচন্ড অবক্ষয় আমরা লক্ষ্য করছি, এবং তারই পরিণাম কিন্তু এই বিষয়ে উত্থাপন করলেন। এখানে আমি যোগ করতে চাই, যেহেতু ধর্মীয় শিক্ষা কিন্তু পড়ানো হয়, তাহলে কি আসলে ধর্মীয় শিক্ষার মাধ্যমে আমরা যে নৈতিকতা শিখছি সেটি আমাদের বাস্তবিক জীবনে কতটা কাজ করছে? সেটি বললাম যে আপনি সম্প্রতিকালে দেখেন, গত এক সপ্তাহের মধ্যে আমি অন্তত আমাদের পত্রিকাতে 10টা মাদ্রাসা শিক্ষক, শিশু বলাৎকার বলেন, মেয়েদের সঙ্গে যৌন হয়রানি বলেন, গ্রেপ্তার হয়েছে। আমরা যে মাদ্রাসাকে আমরা একটা পবিত্রতম জায়গা মনে করি, যে এই জায়গাগুলো কোরআন হাদিস শেখা হয়, এখানে নীতি নৈতিকতা শেখা হয়, রসুলের হাদিস পড়ানো হয়, আল্লাহর প্রদত্ত কোরআন শেখা হয়, সেখানে পবিত্র অজু করে যেখানে ঢুকতে হয়, অজু করে যে পুস্তকটি হাতে ধরা হয়, সেইখানে এত অবক্ষয় হওয়ার পিছনে কারণটা কি? তাহলে নিশ্চয়ই আমি ধরে নিতে পারি যে এই নীতি নৈতিকতা শেখানো হচ্ছে না, বা তারা যা বলছে তারা নিজেরা তা মানছে। হ্যাঁ, অথবা যিনি শেখাচ্ছেন তিনিই অনৈতিক, তার ছাত্ররা কি শিখবে? তা না হলে পরে এই অধ্যক্ষ, আজকে যে অধ্যক্ষের কথা বলছে, একটা অধ্যক্ষ একটি ছাত্রীর সঙ্গে যে ব্যবহার এবং তার পরবর্তী অধ্যক্ষের নির্দেশে জেলখানায় গিয়ে তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নির্দেশটা তোমরা একটা কিছু করো, এবং তারকে পুড়িয়ে মারার জন্য। তাহলে এটা সে অধ্যক্ষ নিয়ে আপনি যে বললেন যে সে হয়তো বা হাদিস কোরআন শেখায়, কিন্তু হাদিস কোরআনের সামান্যতম মূল্যবোধ নিজের মধ্যে ধারণ করে না, সে নিজেই অনৈতিক, নিজেই চরিত্রহীন। তাকে দিয়ে তো আর সমাজের কোনো পরিবর্তন, সেই জায়গাতে সমাজের কোনো উন্নত চরিত্র গঠনের কিছুই পাওয়া যাবে না তার কাছে। আরেকটি খবর, এটিও অপরাধের ঘটনা, আপনার পত্রিকায় এসেছে এবং সবগুলো পত্রিকা আছে, যে মুগ্ধা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে এবং মৃতদেহ পুড়িয়ে ফেলেছে। হ্যাঁ, এবং সে গ্রেপ্তার হয়েছে। আজকে গ্রেপ্তার হওয়ার পরেই ঘটনাটা এসছে। আমরা দুইভাবে ঘটনাটা এসছে, যেদিন সে তার স্ত্রীকে গলা টিপে হত্যা করার পর আগুন দিয়েছিল, সেদিন একবার নিউজটা হয়েছে, আবার আজকে নিউজটা আবার রিপিট হয়েছে বিকজ সে গ্রেপ্তার হওয়ার পর। দেখুন, একটা সাধারণ মানুষ, নিম্নবিত্ত একটা মানুষ, অশিক্ষিত, সেও কিন্তু এখন মানে ক্রিমিনাল মানসিকতা যদি ধারণ করে, সে কত খারাপ হতে পারে, সে কিন্তু বুঝতে পেরেছিল যে তাকে গলা টিপে হত্যা করার মধ্যে দাগ থাকতে পারে, শুধু দাগ রাখা যাবে না, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সে আগুন দিয়েছে।
এবং সে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকারও করেছে যে আমি দাগ যাতে না থাকে, চিহ্ন যাতে না থাকে, সেই জন্য আমি মেরে ফেলেছি। মানে নিজে কতটুকু ফেরসাজ হলে, কতটুকু অমানবিক চরিত্রের মানুষ হলে পরে এটা সম্ভব যে স্ত্রী সন্তান আছে, যে স্ত্রী তার সঙ্গে ছিল, এতদিন বসবাস করে, সেই স্ত্রীকে মেরে ফেলেছে এবং তাকে কোনো রকম চিহ্ন মুছে ফেলার জন্য সে আবার তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এখন সে স্বীকার করছে। এবং দেখেন এই যে রাফি হত্যার ব্যাপারটাও দেখেন যে গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু 160 পরে সবাই স্বীকার করে ফেলেছে কিভাবে প্ল্যান হয়েছে, কে টাকা দিয়েছে, কে গেটে ছিল, কে কেরোসিন এনেছে, কে বোরকা এনেছে, সবই স্বীকার করেছে। সুতরাং এরা যে প্রফেশনাল কিলার তা কিন্তু বলা যাবে না, অনৈতিক বা নৈতিক অবক্ষয়ের শিকার। রাইট, তাই না? প্রফেশনাল কিলার হলে কিন্তু এত দ্রুত স্বীকার করতো না। কিলার এরা না, এটা এটা স্পষ্ট। সুতরাং এটা কিন্তু নৈতিক অবক্ষয়ের একটি চিত্র জাস্ট আমাদের সামনে। তো এইখানটায় যদি আমরা মেরামত করতে পারি, না এটি উত্তরণের উপায় কি হতে পারে? কারণ যেভাবে এটি ছড়িয়ে যাচ্ছে, একটা মহামারী আকার ধারণ করেছে, আমরা এটাই বলতে চাই। সারা দেশে প্রতিদিন পত্রিকা এরকম প্রায় বলা যেতে পারে 1 থেকে মানে 10টার মতো মানে এরকম অপরাধের ঘটনা থাকে, এবং সেটি শিশুর বিরুদ্ধে নির্যাতন, হত্যা, অপহরণ, ধর্ষণ, এরকম ঘটনা। তো সেটি দিয়ে আসলে আমরা নিশ্চয়ই আমাদের যে সামাজিক সুস্থতার বিষয়টি আমরা বলি, সেই জায়গাটির ক্ষেত্রে একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে বা প্রশ্ন হয়। সময়ের পেছনে আছে দেখেন 6টি ধর্ষণ এবং নারী নির্যাতন খবর এক জায়গায় কম্পাইল করে ছাপা হয়েছে। তাহলে এটি আসলে উত্তরণের এই জায়গা থেকে উপায় কি? আমার এটা ব্যক্তিগতভাবে বললাম, প্রথমে যেটা বলেছি যে নৈতিক অবক্ষয়ের দিকটাকে সবচেয়ে বেশি এইখানটায় আপনাকে ডায়াগনোসিস করতে হবে এবং এই জায়গাটা ট্রিটমেন্টের জায়গা ঠিক করতে হবে। এবং এটা সমাজ সচেতনতা থেকে সম্ভব। এটা পুলিশ দিয়ে, এই পিবিআই দিয়ে, এটা সরকার দিয়ে কিছু হবে না। এটা পারিবারিক কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, যেখানে শেখার জায়গা, অফিস কেন্দ্রিক, সে সমস্ত জায়গায় যদি নীতি নৈতিকতার প্র্যাকটিসটা না হয় এবং সেটা যদি পারিবারিক প্র্যাকটিসটা না হয়, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। সেখান থেকে যদি চ্যারিটিটা যদি আপনি যদি বিগেন না করতে পারেন, তাহলে কিন্তু এটা কলেজের ছাত্রকে কিন্তু আপনার সংশোধন করতে পারবেন না। শিশু থেকেই তার মানসিকতা, তার সমাজে কাকে কোনভাবে ট্রিট করতে হবে, বড়কে কি রেসপেক্ট করতে হবে, ছোটকে কিভাবে স্নেহ আদর করতে হবে, সেই প্র্যাকটিসটা যদি পারিবারিক থেকে এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি না শেখে, তাহলে কিন্তু এটা প্রতিরোধ করা আমাদের জন্য খুব কঠিন এবং শুধু আইন দিয়ে এটা হবে না। আর বাংলাদেশের যে বিচার না হওয়ার সংস্কৃতি, তো একটা ওটাই বলছিলাম যে বাংলাদেশের যে বিষয়টা, যে মানুষের মধ্যে সাহসটা হয় কেন? সাহসটা হয় যে 10 বছর 15 বছর লাগে এই একটা বিচার হতে, ততক্ষণে মানুষের স্মৃতির থেকে এটা ভুলে যায়, তখন আরেকটা অপরাধ করে বা সে কোনো না কোনো ভাবে পরে এটা কম্প্রোমাইজ করে ফেলে। এখানে আমি একটু সুখবর দিতেই চাই যে এই রাফি হত্যার পরে আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে এটাকে যেমন দ্রুত পিবিআইকে দিয়েছে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা বিচারটা হবে। আমরা অপেক্ষায় আছি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটা যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে একটা নজির হয়ে থাকবে এবং এই নজিরকে সামনে রেখে আমার মনে হয় যারা অপরাধীরা কিছুটা হলেও তারা আন্ডার থ্রেডে থাকবে, যা অপরাধ করলে তো আবার দ্রুত বিচার তাদের একটা বড় ধরনের শাস্তি হবে। এবং আপনি এই সামাজিক প্রতিরোধের কথা বলছিলেন, সেটি কিভাবে বাস্তবায়ন হতে পারে, কিভাবে আমরা যদি সেটি একটু স্পষ্ট করে। সমাজের যারা কর্তা ব্যক্তি, আমরা আগে দেখতাম ছোটবেলায় গ্রামে, আমি বড় হয়েছি গ্রামে, গ্রামের মুরব্বী শ্রেণীর লোক ছিল, গ্রামের শিক্ষক, গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি যারা, তাদের কাছ থেকে কিন্তু নীতি নৈতিকতার শিক্ষাটা আসতো। সন্ধ্যার পরে বাড়ি বাড়ি যাওয়া যাবে না, বাচ্চারা সিগারেট খাবে না, বাচ্চারা তাস খেলবে না, বাচ্চারা এইভাবে কাপড় পরবে না, এই যে পরবে না করার যে বিষয়টার থেকে শিক্ষা বেড়ে ওঠা, মানে একটা কমিউনিটি ডিসিপ্লিন শেখানো হতো। এখন কিন্তু সেটা একেবারেই নাই, কোনো প্র্যাকটিসই নেই। এখন স্কুলে নাই ডিসিপ্লিন, স্কুলে কে কি কাপড় চোপড় পরে যাচ্ছে, স্কুলে ছাত্রদের চুলের কি ঢং, এগুলো যদি দেখেন এবং মেয়েদের চুলের যে রং ঢং, সেগুলো যদি দেখেন, কি মনে হবে যে কোনো একটা কমিউনিটি ডিসিপ্লিন আছে? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আমরা আমাদের সংস্কৃতির মধ্যে নেই? না, নেই। এই যে কয়েকদিন আগে আমরা খুব ঘটা করে এই যে বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব আমরা নববর্ষ উদযাপন করলাম, এখানে সকল মত ধর্ম বর্ণের লোক একত্রে মিশলাম, সেটাও কিন্তু অনেকটা লৌকিকতার পরিণত হয়েছে, প্র্যাকটিসের মধ্যে নাই। সারা বছর কি আমি নববর্ষের দিন সারা দেশে 6 জন ধর্ষিত হয়েছে। হ্যাঁ, একই দিন। এবং ওই নববর্ষের দিনও কিন্তু নববর্ষের বাবা মা তার চাহিদা মতো কাপড় কিনা দেয় নাই, কিন্তু মেয়ের আত্মহত্যার খবর আছে। সুতরাং এই নববর্ষ কি আমি আমার জীবনে হৃদয়ে ধারণ করছি? এই বাঙালিপনা কি আমি ধারণ করছি? বাঙালি সংস্কৃতি কি আমি আমার ঘরে পান্তা ভাত কি শুধুমাত্র ওই বিলাসিতার জন্য ইলিশ পান্তা খাচ্ছি, না আমার বাড়িতেও খাই? তো এই প্র্যাকটিসটা যদি ঘর থেকে শুরু করতে না পারি, পরিবার থেকে শুরু করতে না পারি, সমাজ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করতে না পারি, শুধু বছরে একটি দিন এসে আমি পান্তা সংস্কৃতিতে গেলাম, নতুন কাপড় পরলাম,
আর মানুষকে দেখালাম যে আমি বাঙালি সংস্কৃতিতে গদগদ, এই ভনিতাটা, এই ভণ্ডামিটা আমার মনে না করলেও বাঙালি সংস্কৃতি টিকে থাকবে। এবং আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত হৃদয় দিয়ে ধারণ না করতে পারবো, তো এবং হৃদয় ধারণ করার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের, নৈতিকতা পরিবর্তনের চিন্তা চেতনাটা বিকাশ ঘটাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার পরিবর্তন। আরেকটি বড় ব্যাপার, এটা আপনি কিছুটা হলো বলেছেন, আরো একটু বিস্তারিত জানতে চাই। সেটি হলো যে আপনি আপনাদের সময়ের কথা বলেছেন, বা আমরাও যখন স্কুলে পড়েছি, কিছু কিছু শিক্ষক কিংবা অধিকাংশ শিক্ষকের কথাবার্তা শুনে আমরা স্টুডেন্টরা কিন্তু বিমোহিত হয়েছি, যে আমরা মনে করেছি স্যারের মতো হতে হবে, আদর্শ, তাকে আদর্শ মানা হতো, স্যার কিভাবে চলেন, কিভাবে কথা বলেন, এভাবে জীবন আমরা প্রতিষ্ঠিত করব। তো সেই জায়গাটা কিন্তু আসলে আমরা দেখি না, অনেকটা হারিয়ে ফেলেছি দুটো জায়গায়। শুধু একতরফা বলা যাবে না, স্যারেরাও সেই প্র্যাকটিসটা করছেন না, স্যারকে অনুকরণ, তারা যে নিজেরা দৃষ্টান্ত হবেন সেটা না। আপনি বললাম তো যে আমরা যখন ছোটবেলায় পড়েছি, আমাদের স্কুলের একটা ছাড় না, গোটা স্যারদেরকে মনে হয়েছে দেবতা তুল্য, প্রত্যেকে মডেল। এখন কি তাই মনে করতে পারছি? এখন মনে হয় যে আমি একটা স্কুল গভর্নিং বডির সঙ্গে যুক্ত দীর্ঘদিন, আমি তো সেই স্কুলের যত 30 জন 40 জন স্যারের মধ্যে 2 জনকে মনে হয় যে আসলে মানে টিচার ক্যারেক্টার, বাকিদেরকে টিচার ক্যারেক্টার আমারই মনে হয় না। তো সুতরাং তারা তাদের যেমন ধারণ করার ব্যাপারটা আছে, একই সঙ্গে ছাত্রদেরও রিসিভ করার ব্যাপারটা আছে। দুজনের থেকে একটা বড় গ্যাপ হয়ে গেছে আজকে স্যারের সঙ্গে পুত্র বধ চিন্তা করে, সন্তান বধ চিন্তা করে যে ছাত্রদেরকে পড়াবেন, স্যাররা কি সেই জায়গায় আছে? আজকে আমরা কি দেখছি? আজকে কোচিং বাণিজ্যের মধ্যে ডুবে গেছেন শিক্ষকরা। আজকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত হয়েছেন শিক্ষকরা আজকে এই যে সমস্ত রাফি যৌন হয়রানির মতো কাজ করছেন শিক্ষকরা। আমি বলছি না সকল শিক্ষক, সবাইকে আমরা খারাপ বলছি না, কিন্তু যারা করছেন ঘটনাগুলো মানে তাদের সঙ্গে যদি শিক্ষক যুক্ত হয়, তাহলে আমার মাথা কি অটোমেটিক্যালি নুয়ে যায় না? আমি কি সেই শিক্ষক, যে শিক্ষকের পায়ে হাত দিয়ে আমি সালাম করে নিজেকে গৌরবান্বিত মনে করতাম, সেই শিক্ষক কি সেই জায়গাটায় আছেন? সে মর্যাদার জায়গায় কি আছেন? আমি যখন শুনি মাদ্রাসার একজন অধ্যক্ষ তারই একজন ছাত্রের সঙ্গে যৌন হয়রানি করছেন, তখন কি সেই অধ্যক্ষের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ আমার থাকে না? আমার যদি না থাকে, তাহলে আমার মতো আরো 10 জনের থাকছেন না। শ্রদ্ধাবোধের ঘাটতির থেকেই তো আমার সঙ্গে তার বিরুদ্ধে একটা ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে। সেই ব্যবধানের কারণেই মূলত আজকে যে অপরাধগুলো ঘটছে, সেই অপরাধগুলো ঘটছে এবং আমার সামাজিক প্রতিরোধটা হচ্ছে না, সেই প্রতিরোধটা হচ্ছে না। জনাব রফিকুল ইসলাম রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজ পত্রিকায় অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। একই সাথে জানিয়ে রাখতে চাই, অনুষ্ঠানটি শনি থেকে বুধবার রাত 1:30 সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।